আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। আর প্রশ্নটা নেওয়া হচ্ছে এইচএসসি ঢাকা বোর্ড 2019-এর। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে উই আর লেট, আমরা দেরি করেছি। দ্য ক্লাস উইল স্টার্ট সুন, ক্লাসটা খুব শীঘ্রই শুরু হবে। ও ফাস্ট লেস্ট, লেস্ট মানে হচ্ছে যাতে না, তাড়াতাড়ি হাঁটো নতুবা। তাহলে নতুবা কি হবে? হতে পারে এমন, উই শুড মিস দ্য ক্লাস, অথবা হতে পারে উই শুড মিস দ্য বিগিনিং অফ দ্য ক্লাস, এরকম হতে পারে। আর এটাকে আমরা করব কি, আন্ডারলাইন করে দেব। অর্থাৎ পরীক্ষাতে আমরা এইটুকু অংশকে আন্ডারলাইন করে দেব যেটা আমি নিজে লিখেছি। এখন এটা আমরা কিভাবে করব? প্রথমে আমরা এটাকে বাংলা করে নেব। ও ফাস্ট, তাড়াতাড়ি হাঁটো। লেস্ট, যাতে না। যাতে না কি হতে পারে? এটা নিজেই নেগেটিভ শব্দ, এই লেস্ট। লেস্ট নিজেই নেগেটিভ, ফলে এরপরে আর নেগেটিভ কোনো শব্দ আমরা বসাবো না, বরং একটা নেগেটিভ ভার্ব বসাবো, যাতে করে দুটো মিলে একটা পজিটিভ অর্থ দেয়। তাহলে এখানে কি বলছে? ও ফার্স্ট লেস্ট উই শুড মিস দ্য ক্লাস। এখানে হতে পারে উই শুড মিস, কি হতে পারে? মিস দ্য বিগিনিং অফ দ্য ক্লাস ইত্যাদি। ক্লাস লেখাই ছিল। তো আমরা এটা বলতে পারি, আমরা বলতে পারি উই শুড মিস দ্য লেসন ইত্যাদি হতে পারে। অর্থাৎ আপনার মনে যেটা আসবে সেটাই আপনি লিখতে পারেন। জাস্ট এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে অর্থগতভাবে ঠিক হতে হবে। এখন এখানে আপনি শুডের পরিবর্তে আপনি কোনো বইতে পাবেন যে মাইটও ব্যবহার করা যায়। তবে প্রশ্ন হতে পারে যে লেস থাকলে কি আমাদের সবসময় শুড অথবা মাইট ব্যবহার করতেই হবে? না করলে কি হবে না? চলুন আমরা কেমব্রিজ ডিকশনারি কী বলে এই সম্পর্কে আমরা একটু দেখি। কেমব্রিজ ডিকশনারিতে দেখুন, আপনারা লেস দিয়ে সার্চ দিলেই পাবেন। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে দে ওয়ার অ্যাফ্রেড টু কমপ্লেন অ্যাবাউট দ্য নয়েজ লেস্ট দে অ্যানয়েড দ্য নেইবার্স। তার মানে এখানে লেস্টের পরে কিন্তু কোনো শুড ব্যবহার করা হয় নাই, সরাসরি পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে। অর্থটা কি? দে ওয়ার অ্যাফ্রেড টু কমপ্লেন অ্যাবাউট দ্য নয়েজ, তারা এই নয়েজটা সম্বন্ধে তারা কমপ্লেন করতে সাহস পায় নাই। লেস্ট, যাতে না দে অ্যানয়েড দ্য নেইবার্স, যাতে না তারা নেইবারদেরকে অ্যানয়েড করে, অর্থাৎ নেইবাররা বিরক্ত হতে পারে, এই ভয়ে তারা আর এখানে কমপ্লেন করে না। তাহলে এখানে কিন্তু কেমব্রিজ ডিকশনারি সেটা কিন্তু শুড ব্যবহার করছে না। আরেকটা এক্সাম্পল দেখুন, গ্র্যাম্পস ইজ টু ফ্রাইটেন্ড টু মুভ লেস্ট হি ডিস্টার্ব দি ইনফ্যান্ট। তার মানে গ্র্যাম্পস মানে হচ্ছে গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডপা, অ্যাকচুয়ালি ইজ টু ফ্রাইটেন্ড, তিনি এতই ভয় পাচ্ছেন, টু মুভ করতে, লেস্ট হি ডিস্টার্ব দি ইনফ্যান্ট, মানে যাতে না তিনি আবার ওই ছোটো বাচ্চাটাকে ডিস্টার্ব করে ফেলেন। ইনফ্যান্ট মানে হচ্ছে 0 থেকে 2 বছর পর্যন্ত আমরা ইনফ্যান্ট বলে থাকি। তো এখানে দেখুন লেস্টের পরে কিন্তু আপনার ব্যবহার করা হয় নাই, শুড ব্যবহার করা হয় নাই, বা মাইট ব্যবহার করা হয় নাই, সরাসরি একটা ভার্ব ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল করুন যে লেস্টের পরে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, সাবজেক্ট যদিও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, তথাপিও এখানে কিন্তু ডিস্টার্বস ব্যবহার করা হয় না, ডিস্টার্ব ব্যবহার করা হয়েছে। এর মূল কারণটা হচ্ছে এইটা হচ্ছে একটি সাবজাংটিভ মুড। আর সাবজাংটিভ মুডে যদি প্রেজেন্ট টেন্স হয় সেন্টেন্সটা, তাহলে সবসময় ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হয়। দেখুন এখানে সেন্টেন্সটা কিন্তু ছিল ইজ, অর্থাৎ এখানে ভার্বটা ছিল প্রেজেন্ট, ফলে এখানেও প্রেজেন্ট ব্যবহার করতে হচ্ছে। সেজন্য এখানে ডিস্টার্বস হয় নাই, শুধু ভার্বের বেস ফর্মটা হবে, কারণ সাবজাংটিভ মুডের নিয়মটা এরকম, সাবজাংটিভ হলে সেখানে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় না। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখানে শুডের ব্যবহারটা কিন্তু বাধ্যতামূলক নয়, এটা সেন্টেন্স অনুযায়ী ভ্যারি করতে পারে। সুতরাং আমাদের বইতে যেগুলো লেখা থাকে যে শুড ব্যবহারই করতে হবে বা মাইট ব্যবহারই করতে হবে, ব্যাপারটা ওরকম নয়। পরের এক্সাম্পলটা দেখুন, দেয়ার গোজ এ প্রবাদ দ্যাট, একটা প্রবাদ আছে। কি প্রবাদ আছে? সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তার মানে এটা সময় সংক্রান্ত একটা প্রবাদ। তাহলে সেই প্রবাদটা কি? তাহলে সেই প্রবাদটা আমরা বলতে পারি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, আর এটাকে করব আমরা আন্ডারলাইন। আন্ডারলাইন করব কেন? আমরা এটা বুঝাবো যেটুকু আমরা লিখেছি। এখন কথা হলো যে আমরা যদি আগেরটুকু পরেরটুকু না লিখি তাহলে কি হবে কি না? হবে, কিন্তু ঝামেলা হচ্ছে আপনার এই খাতাটা দেখতে শিক্ষকের অনেক সমস্যা হবে। সেজন্য আপনারা এই পুরোটুকু লিখবেন, লিখে যেটা উত্তর করবেন সেটা লিখবেন। কারণ হচ্ছে ইংলিশে সময়েরও প্রবলেম হয় না, আর হলো পেজ তো আপনাকে পরীক্ষাতে যতগুলো লাগবে প্রোভাইড করবে। যাই হোক, এখানে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, এটার মধ্যে একটা কনফিউশন থাকতে পারে। আপনারা
হয়তো কোনো বইতে দেখতে পারেন যে ওয়েটস লেখা আছে, আসলে এখানে ওয়েটস হবে না। কেন ওয়েটস হবে না? কারণ হলো এই দুইটা জিনিস কিন্তু এক নয়। টাইম অ্যান্ড টাইড, ওয়েট ফর নান, এখানে টাইম এবং টাইড এই দুইটা জিনিস মিলে একটা জিনিসকে বোঝায় না। এই দুইটা জিনিসের মধ্যে একটা কমন ফিচার আছে, সেটা হলো দুজনেই কারোর জন্য অপেক্ষা করে না, অর্থাৎ এই জন্য এখানে দুটোকে একসাথে দেখানো হয়েছে। কিন্তু এটা কিন্তু আপনার এরকম নয় যে হর্স অ্যান্ড ক্যারিজ অথবা ব্রেড অ্যান্ড বাটার, ওরকম কিন্তু নয়। যেমন ব্রেড অ্যান্ড বাটার যদি বলি, তাহলে ব্রেড এবং বাটার দুটো কিন্তু আপনি আলাদা আলাদা খেয়ে পরে পেটের মধ্যে একটা ঝাঁকুনি দেন না, অর্থাৎ দুটো জিনিসকে কিন্তু আপনি একসাথেই খান, ব্রেডের সাথে বাটার মাখিয়েই খান। এবং হর্স অ্যান্ড ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি, তাহলে হর্স আলাদা, ক্যারিজ আলাদা, দুটো কিন্তু আলাদা জিনিসকে বোঝায় না। কিন্তু টাইম অ্যান্ড টাইড এই দুইটা জিনিসকে কিন্তু একসাথে আপনি কখনোই করতে পারছেন না। অর্থাৎ ঘোড়ার যে গাড়ির অংশটুকু আর ঘোড়াটা, সেই দুইটা মিলে কিন্তু ঘোড়ার গাড়ি হয়, কিন্তু সময় আর স্রোত এই দুইটা জিনিস এক নয়। সুতরাং এখানে ওয়েট হবে, এখানে ওয়েটস হবে না। স্পষ্ট করে বলছি, এখানে ওয়েটস হবে না। পরের এক্সাম্পলটাতে যাই। দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজ নট ওয়েল, মিতুর বাবার অবস্থা ভালো ছিল না। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম, সেকেন্ড কন্ডিশনাল, তাহলে কি হতো? তাহলে ধরা যাক আমি তাকে ফোন করতাম, তাহলে আই উড, তারপরে হলো ফোন হিম, তাহলে আমি তাকে ফোন করতাম। তাহলে ইফ আই নিউ হিজ নাম্বার আই উড ফোন হিম, সেকেন্ড কন্ডিশনাল হলো, সেই জন্য আমরা এখানে উড ব্যবহার করলাম। আর উড, কুড, উইল আপনি যাই ব্যবহার করেন, এগুলি সবই হচ্ছে মডেল, মডেলের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। সুতরাং এখানে হবে আই উড ফোন হিম। পরে এক্সাম্পলটা দেখুন। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট্ট দেশ, তারপরে কি আমরা এটা বুঝতে পারবো পরে কি বলতে যাচ্ছি। উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস নিয়ে গর্বিত। তাহলে এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সংক্রান্ত কিছু একটা বলতে যাচ্ছে। তাহলে কি হতে পারে? দো বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, তারপরে কি এখানে একটা বিপরীতার্থ কোনো কিছু বসাতে হবে, কারণ দো দিয়ে বিপরীতার্থ কোনো কিছুকে বোঝানো হয়। তাহলে আমরা বলতে পারি যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, এর অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে, তাহলে আমরা বলতে পারি শি হ্যাজ ম্যানি, অথবা বলতে পারি আমরা সাম, তারপরে হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তাহলে এটার অনেকগুলো বা সাম কিছু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে, এটুকু আমরা বলতে পারি। তাহলে এটাকে আমরা আন্ডারলাইন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে বাংলাদেশকে আমরা এখানে সি দিয়ে বললাম কেন? কারণটা হলো অনেক সময় দেশকে আমরা মা বলে থাকি, আর মাকে তো সি হয়, সেজন্য আমরা এখানে সি বলতে পারি। আমরা ইটও বলতে পারি দেশের সাথে, কিন্তু ইট বললে অনেকটা মানে হয়, কেমন মানে আবেগ থাকে না। যেমন ধরেন আপনি কোনো করছেন, ধরা যাক অর্থনৈতিক কোনো সমীক্ষা করছেন, সেই ক্ষেত্রে আপনি একটি দেশ সম্বন্ধে রিপোর্ট করছেন, সেখানে আপনি দেশের পরিবর্তে ইট বলতে পারেন। যেমন ধরুন আপনি বলছেন যে উগান্ডা ডেভেলপ, তাহলে আপনি বলতে পারেন ইট ডেভেলপড আ লট, সেভাবে করে বলতে পারেন। যেমন সাধারণত আমরা দেশের সাথে সি বসাই, কারণ দেশকে সাধারণত মায়ের সাথে তুলনা করা হয়, মা বলা হয়। সুতরাং আপনি দেশের সন্তান হিসেবে মাকে তো আপনি সি বলছেন, সেই জন্য আপনি সি বলতে পারেন, আপনি বাংলাদেশ বলতে পারেন, আপনি ইটও বলতে পারেন ইত্যাদি। পরেরটাতে যাই। উই আর আ ফ্রি নেশন নাও, আমরা এখন একটি স্বাধীন দেশ। 1971 ইজ দ্য ইয়ার, অর্থাৎ 1971 সাল ছিল সেই সময়টা। সেই সময়টা কি? ওয়েন কি হয়েছিল? আমরা বলতে পারি ওয়েন উই গট ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ আমরা যে সময় স্বাধীনতা লাভ করেছিলাম। তাহলে বাংলাতে কি বললাম? যখন আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। তাহলে উই গট ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। আপনি এখানে অ্যাচিভও বলতে পারেন, অর্থাৎ আপনি বলতে পারেন অ্যাচিভড, পাস্ট টেন্স। হ্যাঁ, এখন পাস্ট টেন্স কেন বলছি? কারণ আপনি 1971 সালের কথা বলছেন। আপনি বলতে পারেন যে ওয়েন উই ডিফিটেড পাকিস্তান, আমরা যখন পাকিস্তানকে পরাজিত করেছিলাম। আপনি বলতে পারেন ওয়েন উই বিকেম ফ্রি, যখন আমরা মুক্ত হয়েছিলাম ইত্যাদি। আপনি বলতে পারেন যে কি বলতে পারেন? উই বিকেম ফ্রি, যখন আমরা মুক্ত হয়েছিলাম ইত্যাদি বলতে পারেন। আপনার মাথায় যা আসবে সেটাই রাইট হবে যদি
অর্থপূর্ণ হয় আর সেন্টেন্সটা যদি গ্রামাটিক্যালি কারেক্ট হয়। দেখুন এখানে আমরা কিন্তু বিকেম ব্যবহার করছি, এখানে অ্যাচিভড ব্যবহার করছি, এখানে গট ব্যবহার করছি পাস্ট টেন্স। কেন পাস্ট টেন্স? কারণ হলো 1971 সালের কথা বলছে। 1971 ইজ দ্য ইয়ার ওয়েন, যখন উই গট অথবা অ্যাচিভড অথবা বিকেম ফ্রি বা অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স অথবা গট ইন্ডিপেন্ডেন্স, এটাতে আপনি বলতে পারেন। পরের এক্সাম্পলটাতে যাই। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, ড্যাশ ইউ ক্যানট গেট এ গুড জব, তুমি ভালো কোনো জব পাবে না। তাহলে এখানে কি হতে পারে যে তুমি যদি ইংরেজি না শিখো, তার মানে হতে পারে ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, যদি তুমি ইংরেজি না শিখো তাহলে তুমি ভালো কোনো জব পাবে না। অথবা আমরা এভাবে করে বলতে পারি উইদাউট লার্নিং ইংলিশ, উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যানট গেট এ গুড জব। তার মানে এভাবে বললেও হবে, এভাবে বললেও হবে। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, অথবা বলতে পারেন আনলেস ইউ লার্ন ইংলিশ, সেটাও হবে। যদি বলেন আনলেস ইউ লার্ন ইংলিশ, আনলেস ইউ লার্ন ইংলিশ, যদি না তুমি ইংরেজি শিখো। অথবা হতে পারে উইদাউট লার্নিং ইংলিশ, যাই বলবেন সেটাই রাইট, তবে এটা অর্থপূর্ণ হতে হবে। আনলেস মানে যদি না, তারপরে ইফ ইউ ডোন্ট মানেও যদি না, একই কথাই প্রকাশ পায়। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, যদি না তুমি ইংরেজি শিখো। ইফ মানে যদি, আর নট দিয়ে না বুঝাচ্ছে, আনলেস একটা দিয়েই বুঝিয়ে ফেলছে, উইদাউট মানে ব্যতীত, সেটাও। তবে একটা জিনিস খেয়াল করুন, এই দুইটাতেই কিন্তু ক্লজ আছে। ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ একটা ক্লজ, আনলেস ইউ লার্ন ইংলিশ একটা ক্লজ, বাট উইদাউট লার্নিং ইংলিশ এটা কিন্তু একটা ফ্রেজ। তাহলে ফ্রেজ হবে না ক্লজ হবে, এগুলো মাথায় রাখারই কোনো দরকার নাই। আপনি জাস্ট অর্থটা খেয়াল করুন এখানে কি বলছে। এখানে বলছে ইউ ক্যানট গেট এ গুড জব, তুমি কোনো ভালো জব পাবে না। তাহলে কি হতে পারে? যদি না তুমি ইংরেজি শিখো, আনলেস অথবা ইফ অথবা উইদাউট ইত্যাদি যে কোনোটাই হতে পারে। তার মানে এটা হবে কি হবে না ডিপেন্ড করে হচ্ছে আপনার অর্থটা কি মিলে কি মিলে না, আর এটা গ্রামাটিক্যালি কারেক্ট আছে কি নাই। যদি অর্থপূর্ণ হয়, গ্রামাটিক্যালি কারেক্ট হয়, তাহলে আপনার উত্তরটা রাইট। পরেরটাতে যাই, জি নাম্বারে। আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, রুমের মধ্যে আমি একটি বক্স দেখতে পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর কি, ফর বলতে পারি ফর মি টু লিফট, অর্থাৎ এটা উঠানোর জন্য আমার পক্ষে এটা অনেক ভারী ছিল। তাহলে এই ফর ফ্রেজ যখন থাকে তখন আপনাকে একটি ব্যক্তিবাচক কোনো কিছু বলতে হয়, ফর মি, ফর হিম, ফর রহিম, ফর করিম ইত্যাদি, যা খুশি আপনি বসাবেন। অর্থাৎ প্রাসঙ্গিক কোনটা, তো এখানে বলছে আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি দেখেছিলাম, আমি এই যে আমি দেখেছিলাম একটি বক্স, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি। এখন যদি বলি বক্সটা রহিমের জন্য ভারী ছিল, তাহলে তো মিলল না, কারণ আমি দেখেছি, তার মানে এটা আমার জন্য ভারী ছিল। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি, আমার জন্য, তারপরে টু লিফট। আর টু এটার উচ্চারণটাও কিন্তু টু, বাংলাতে আমরা বলি টু, তারপরেরটাকে বলি টু, আসলে তা না, দুইটাই হচ্ছে টু, দুইটার উচ্চারণই টু, এটাও টু, এটাও টু। তাহলে প্রথম যে টু এটার পরে একটি অ্যাডজেক্টিভ হয়, পরের যে টু এটার পরে একটি ভার্ব হয়। তাহলে প্রাসঙ্গিক যে কোনো কিছু আপনি বলতে পারেন। আপনি এখানে এভাবে করেও বলতে পারতেন যে ফর মি, আমার জন্য এত ভারী, টু ক্যারি, এটাকে বহন করা, টু ক্যারি টু দ্য রুমও বলতে পারতেন, যে এটাকে ঘরে নিয়ে যাওয়ার জন্য এটা আমার পক্ষে খুব ভারী ছিল, আমার জন্য এটা অনেক ভারী ছিল, এভাবে করেও আপনি বলতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ যেভাবেই বলেন না কেন সেটা যদি অর্থপূর্ণ হয় তাহলে রাইট। পরের এক্সাম্পলটা দেখুন, আই ওয়াজ রিয়েলি ইন আ গ্রেট ডেঞ্জার, আমি আসলে খুব বিপদে পড়েছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে। তাহলে কি উদ্দেশ্যে এসেছিল? ধরা যাক আমাকে হেল্প করার জন্য এসেছিল, তাহলে বলতে পারি হেল্পিং মি। তাহলে এটা আবার কেমন কথা হলো, এখানে আছে টু, এরপরে আবার ব্যবহার করছি ভার্বের সাথে আইএনজি। এটা একটি ভিন্নতর স্ট্রাকচার। এই উইথ এ ভিউ টু এটা মূলত একটি প্রেপোজিশনাল ফ্রেজ, আর প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। এই প্রেপোজিশনাল ফ্রেজের পরেও ভার্বের সাথে আইএনজি হবে, আপনাকে মুখস্থ রাখতে হবে। এরকম আরও কিছু আছে, সেটা হচ্ছে উইথ এ ভিউ টু লুক, এটা আলাদা করে লিখলে ভালো, ওইটাই চলে আসছে, যাই হোক পরে আন্ডারলাইন উঠিয়ে দেব। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু
আরেকটা হচ্ছে গেট ইউজ টু, অর্থাৎ এই যে উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু, এই তিনটা মুখস্থ রাখতে পারেন। এই তিনটা হলে ভার্বের সাথে আইএনজি হবে। উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু, এখানে আইএনজি হবে। আমি অনেক স্টুডেন্টদেরকে দেখেছি এই টু দেখেই কিন্তু তারা ভার্বের সাথে এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে, অন্যত্র কিন্তু ভার্বের বেস ফর্মই হয়, কিন্তু এই উইথ এ ভিউ টু ব্যতিক্রম। এখানে আপনাদের একটু খেয়াল করতে হবে, আদারওয়াইজ কিন্তু ভুল হবে। তাহলে উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। এখনই মুখস্থ করে ফেলুন এই তিনটা শব্দ বা তিনটা ফ্রেজ, উইথ এ ভিউ টু লুক ফর টু গেট ইউজ টু এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। এখানে হেল্পিং মি এর জায়গায় আপনি অন্য কিছু বলতে পারেন, যেমন ধরুন অ্যাসিস্টিং মি অথবা অন্য কোনো কিছু যেটা প্রাসঙ্গিক হবে, সব কিছুই যাবে। পরের এক্সাম্পলটা দেখুন, আই নাম্বার। এখানে আছে আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম রিকল করতে পারি না। রিকল করা মানে মনে করা। আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারি না। ইট ইজ লং, অনেক দিন হয়েছে। সিন্স তারপরে কি, সিন্স আই মেট হিম। এখন এখানে নিয়মটা হচ্ছে সিন্স এর পরে, এখানে দেখুন এই যে সিন্স আছে, এই সিন্সের আগের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ পাস্ট হয়, আর প্রথম অংশ যদি পাস্ট হয় তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। তাহলে এখানে দেখুন আছে সিন্সের প্রথম অংশ আছে হলো প্রেজেন্ট, তার মানে এর পরের অংশ কি হবে, পরের অংশ হবে পাস্ট। আর এখানে যদি থাকতো ওয়াজ, ইট ওয়াজ লং সিন্স, তাহলে এখানে আমরা বলতাম আই হ্যাড মেট হিম, অথবা উই হ্যাড মেট, আমরা দেখা করেছিলাম, তাহলে আর হিম বলতাম না। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটাই রাইট হবে যদি সেটা অর্থপূর্ণ হয়। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট হয় তাহলে পরের অংশ হবে পাস্ট সিম্পল, আর প্রথম অংশ যদি হয় পাস্ট সিম্পল তাহলে পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে হ্যাড বসালাম, যদিও অরিজিনালি আমাদের এখানে এগুলো ছিল না, এখানে ছিল ইজ, আর সেজন্য আমরা এখানে বসিয়েছিলাম মেট। আশা করি বুঝতে পেরেছেন। লাস্ট বাট নট দ্য লিস্ট, পরের এক্সাম্পলটা দেখুন, টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু নির্ধারণ করবে। ডু ইয়োর বেস্ট, তারপরে কি, ডু ইয়োর বেস্ট হতে পারে অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক ফর দ্য কোম্পানি, অর্থাৎ তুমি যতদিন পর্যন্ত কোম্পানির জন্য কাজ করছো ততদিন পর্যন্ত তুমি তোমার বেস্টটা ট্রাই করো। ডু ইয়োর বেস্ট অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ার্ক ফর দ্য কোম্পানি হতে পারে। আবার এরকমও হতে পারে, সেটা হচ্ছে ডু ইয়োর বেস্ট, তারপরে ধরা যাক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, অর্থাৎ তুমি যেটুকু পারো সেটুকু করো। ওকে, টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সব কিছু নির্ধারণ করবে। ডু ইয়োর বেস্ট, তুমি তোমার সবচেয়ে ভালোটুকু করো। হতে পারে এভাবে করে যে হতে পারে ফর দ্য ফিউচার, তুমি তোমার সবচেয়ে যেটুকু ভালো পারো সেটা করো ফর দ্য ফিউচার। আবারও বলছি, এখানে দুইটাতে, প্রথম দুইটাতে আছে ক্লজ আর পরেরটাতে আছে হলো ফ্রেজ। তো ফ্রেজ, ক্লজ ইত্যাদি আপনার বোঝা না বুঝলেও চলবে, এগুলো খুব একটা বড় ব্যাপার না। বড় ব্যাপারটা হচ্ছে আপনার বাক্যটা সঠিকভাবে হচ্ছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে করে আমরা এটা সলভ করলাম। তথাপিও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে করলে আমি উত্তর করার চেষ্টা করব। যাই হোক, পরিশেষে দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে অবদান রাখুন। অনেক অনেক শুভকামনা রইল, সকলে ভালো থাকুন।